এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাম্বিশন একাডেমি। আজ আবারও চলে আসলাম নতুন একটি রেকর্ডেড ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের জারণ বিজারণের শর্টকাট টেকনিক, ক্লিয়ার কনসেপ্ট এবং বিকল্প উপস্থাপন আর স্পেশাল মেথড আজকের আলোচনার বিষয়বস্তু। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের চৌম্বক অংশ হচ্ছে জারক বিজারক, জারণ বিজারণ। আজকের ক্লাসে আমরা শিখব জারক বিজারক কিভাবে চিহ্নিত করা যায়, আর জারক বিজারক চিহ্নিত করতে পারলেই আমরা খুব সহজেই জারণ বিজারণ বিক্রিয়া করতে পারবো। যদি জারণ বিজারণ বিক্রিয়া যদি আমরা করতে চাই, তাহলে প্রথমত আমাদের জারক এবং বিজারক চিহ্নিত করতে হবে। আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ দেখে, তাহলে জারক বিজারক, জারণ বিজারণ নিয়ে এবং জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শুরুতে লেখা আছে বিজারক পদার্থ। এই বিজারক পদার্থগুলো অনেকগুলো লেখা হয়েছে, অসংখ্য বিজারক পদার্থ আছে। তার মধ্যে মোটামুটি তোমাদের যেগুলো পরীক্ষায় আসার মতন সম্ভাব্যময় সেই বিজারক পদার্থগুলো লিখছি। এক নম্বরে কি লেখা আছে, এটা হচ্ছে গ্লুকোজ, অ্যালডিহাইড, অ্যামোনিয়া, অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন কপার, জিঙ্ক, আয়রন, আয়োডিন আয়ন, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, স্টেনাস ক্লোরাইড, ফেরাস সালফেট, সোডিয়াম অক্সালেট। এই পদার্থগুলো লেখা আছে। এই পদার্থগুলোকে আমরা বলতেছি বিজারক পদার্থ। আসলে আমরা মুখস্থ রাখে আমাদের বেশি দিন কিন্তু আমাদের মনে থাকবে না। আমাদের উচিত এগুলোর শর্টকাট টেকনিক আমাদের জানার দরকার। এর জন্যে আমরা বিজারক পদার্থ চিনিবার উপায় লেখা আছে, ধাতুর সংখ্যা যদি অধাতুর সংখ্যার চেয়ে বেশি হয় অথবা সমান হয়ে যায়, সেটাকে আমরা বিজারক পদার্থ বলবো। সেখানে অবশ্যই কার্বন, হাইড্রোজেন এবং সালফারকে আমরা ধাতু হিসাবে গণ্য করব। তাহলে আমরা এক নম্বর কি লেখা আছে, H2C2O4, এটাকে আমরা অক্সালিক অ্যাসিড বলি। অক্সালিক অ্যাসিডের সংকেত HCOC বন্ড COOH। এটাকে আমরা ইথেন ডাইওয়িক, এটাকে আমরা ইথেন ডাইওয়িক অ্যাসিড বলি। তাহলে অক্সালিক অ্যাসিড এটি জারক পদার্থ না বিজারক পদার্থ, আমরা কিভাবে এটা চিহ্নিত করব? তাহলে আমাদের সূত্র কি বলছে, চিনবার উপায় কি বলছে, হাইড্রোজেন, কার্বন আর সালফারকে আমরা ধাতু হিসাবে চিহ্নিত করব। তাহলে এখানে আমাদের কয়টি ধাতু আছে, ধাতু, হাইড্রোজেন দুইটা, তাহলে দুইটি ধাতু, কার্বন দুইটা, তাহলে দুই দুই মোট কয়টি ধাতু। তাহলে হাইড্রোজেন এবং কার্বনকে আমরা ধাতু হিসাবে যদি চিহ্নিত করি, তাহলে দুইটি হাইড্রোজেন দুইটি কার্বন, মোট কয়টি, চারটি ধাতু। আর অধাতু কয়টি আছে, অধাতু আছে চারটি। তাহলে ধাতু গ্রেটার দেন ইকুয়াল অধাতুর সংখ্যা যদি হয়, তাহলে সেটাকে আমরা কি পদার্থ বলবো, বিজারক পদার্থ বলবো। তাহলে নিঃসন্দেহে আমাদের অক্সালিক অ্যাসিড হচ্ছে বিজারক পদার্থ। অনুরূপভাবে আমরা সোডিয়াম থায়োসালফেট লিখি, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এর একটা বাণিজ্যিক নাম আছে, এটাকে হাইপো হিসাবে আমরা ডাকি। তাহলে ধাতু কয়টি আছে, ধাতু সোডিয়াম দুইটি, সালফারকে ধাতু ধরলাম দুইটি, মোট কয়টি, চারটি। আর অধাতু কয়টি, অধাতু অক্সিজেন কয়টি, তিনটি। তাহলে ধাতুর সংখ্যা বেশি, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বিজারক পদার্থ হিসাবে চিহ্নিত করব, সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম অক্সালেট Na2C2O4, NaCCOONA, এটার নাম হচ্ছে সোডিয়াম অক্সালেট। এই সোডিয়াম অক্সালেটটা জারক পদার্থ না বিজারক পদার্থ চিহ্নিত করব কিভাবে, ধাতু কয়টি আছে, ধাতু সোডিয়াম দুইটি,
কার্বন 2টি, মোট 4টি। অধাতু অক্সিজেন কয়টি আছে? 4টি। তাহলে ধাতুর সংখ্যা অধাতুর চেয়ে যদি বেশি অথবা সমান হয়ে যায় সেটাকে আমরা কি পদার্থ বলতেছি? বিজারক পদার্থ। তার 1 নম্বর পয়েন্টের ব্যাখ্যা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর আমাদের কত নম্বর? সকল ধাতু সমূহ, যতগুলো ধাতু আছে এই ধাতুগুলোকে আমরা বিজারক পদার্থ হিসাবে চিহ্নিত করি। কেন? সকল ধাতু ইলেকট্রন ত্যাগ করে তোমাদের বিজারণ ক্রিয়া দেয় না জারণ ক্রিয়া দেয়? সকল ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া দেয়। কারণ যারা জারণ ক্রিয়া দেয় তাদেরকে আমরা বিজারক পদার্থ হিসাবে জানি। তাহলে বিজারক পদার্থর কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া দেবে এবং বিজারক অন্যকে জারককে বিজারিত করে নিজে জারিত হবে। তাহলে আমরা বিজারক পদার্থ সম্পর্কে ধারণা নিলাম। বিজারক পদার্থের কাজ হচ্ছে অন্যকে বিজারিত, অর্থাৎ জারককে বিজারিত করে নিজে জারিত হবে। তাহলে বিজারক পদার্থ আমরা খুব সহজে চিনলাম। এখন আমরা শিখব হচ্ছে বিজারক পদার্থের ধাতু সমূহ। যতগুলো ধাতু আছে, সোডিয়াম একটি ধাতু, ক্যালসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, জিঙ্ক ধাতু, আয়রন, অসংখ্য ধাতু আছে। তাহলে সকল ধাতুগুলো সাধারণত ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এদের শেষ শক্তি স্তরে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন ত্যাগ করে এরা ধনাত্মক আয়নে পরিণত হয়। এই জন্য সকল ধাতুগুলোকে আমরা কি বলবো? বিজারক পদার্থ। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, এটাকে আমরা এভাবে লিখতে পারি সোডিয়াম প্লাস একটি, দুইভাবে লেখা যায়। এখন এইভাবে আমরা অনেকে লিখি, এভাবে লিখি, দুইভাবে লেখা যায়। তাহলে সকল ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগের প্রক্রিয়াকে জারণ ক্রিয়া বলে। আর সকল বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া দিয়ে জারক পদার্থকে বিজারিত করে নিজে জারিত হয়। তাহলে ধাতু সমূহ গেল আঁশ এবং থায়ানেট উচ্চারিত যৌগ সমূহ। স্টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, স্টেনাস, স্টেনিক, ফেরাস, ফেরিক, কিউপাস, কিউপিক, এই তিনটাই আমরা আগে শিখি। তাহলে আঁশ উচ্চারিত হলে সেটাকে আমরা কি বলতেছি? বিজারক পদার্থ। স্টেনাস ক্লোরাইড, ফেরাস সালফেট, তাহলে এগুলো হচ্ছে বিজারক পদার্থ যারা আয়ন যার ইলেকট্রন ত্যাগ করে। এখানে আয়রন 2 প্লাস আর আয়রন 3 প্লাস, আয়রন 2 প্লাস আর আয়রন 3 প্লাস। আয়রন 2 প্লাস একটি ইলেকট্রন ত্যাগ করে, আয়রন 2 প্লাস একটি ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3 প্লাস, বা এটাকে এভাবে লেখা হয় Fe2 প্লাস Fe3 প্লাস প্লাস ইলেকট্রন। তাহলে ফেরাস আর ফেরিক, এটা হচ্ছে ফেরাস আয়ন, এটা হচ্ছে ফেরিক আয়ন। ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া দেয়। এজন্য আমরা যত আঁশ উচ্চারিত যৌগগুলো আছে সেগুলোকে আমরা কি বলতেছি? বিজারক পদার্থ। ধাতব সালফেট, ধাতব হ্যালাইড যৌগের মধ্যে ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে, কোন ধাতব সালফেট, ফেরাস সালফেট, এই ধাতব সালফেট এবং ধাতব হ্যালাইড, ধাতব হ্যালাইড বলতে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, এর মধ্যে ধাতুগুলো কি করবে? ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া দিবে। এদেরকে আমরা কি পদার্থ বলবো? বিজারক পদার্থ বলবো। তাহলে আমাদের বিজারক পদার্থ চিনবার সকল উপায়গুলো আমি দেখালাম। এখন নেক্সট আমরা জারক পদার্থগুলো আমরা তাহলে এবার আমরা জারক পদার্থ কিভাবে চেনা যায় তার কলা কৌশল জানবো। জারক পদার্থ এখানে কি লেখা আছে? পটাশিয়াম,
পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম আয়োডেট, lead oxide, hydrogen peroxide, ferric chloride, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এটাকে বলা হচ্ছে কি পারক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হচ্ছে কেমিক্যালের রাজা। সালফিউরিক অ্যাসিড ইজ দ্য কিং অফ কেমিক্যাল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সালফিউরিক অ্যাসিডকে কেমিক্যালের রাজা হিসাবে আখ্যায়িত করে, এটাকে অম্লরাজ বলি। এর আরেকটি নাম কি? অম্লরাজ। তাহলে এগুলো কি পদার্থ বলা হচ্ছে? জারক পদার্থ। তাহলে আমরা এই জারক পদার্থ চিনিবার যে উপায়, এর লিটমাস পেপার দিয়ে আমরা এগুলো চেক করে দেখি যে আসলে জারক পদার্থ কিনা। দেখো, এগুলো সাধারণত 90% উপরে সব এই ফর্মুলায় সব হয়, দু একটি ব্যতিক্রম আছে, সেটা পরের কথা। কিন্তু সব আমাদের সিলেবাসভুক্ত যে প্রশ্নগুলো আছে, ইনশাল্লাহ এই আলোচনা, এই কৌশলের মাধ্যমে সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা জারক পদার্থ চিনিবার উপায়, ধাতুর সংখ্যা কম হবে, অধাতুর সংখ্যা বেশি হবে। এর নাম কি? KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা ম্যাঙ্গানেট মূলকযুক্ত আছে। তাহলে এখানে ধাতু কয়টি? ধাতুর সংখ্যা হচ্ছে পটাশিয়াম একটা, ম্যাঙ্গানিজ একটা, দুইটা। অধাতুর সংখ্যা কয়টি? অধাতুর সংখ্যা হচ্ছে 4টি। তাহলে এটা কি পদার্থ? জারক পদার্থ। কি পদার্থ এটা? জারক পদার্থ। তাহলে আমরা জারক পদার্থ চিনিবার 1 নম্বর পয়েন্টের ব্যাখ্যা আমরা জানলাম। যৌগের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেনের সংখ্যা যদি বেশি হয়, যৌগের মধ্যে যদি অক্সিজেন এবং হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে, দেখো পারক্লোরিক অ্যাসিড, অক্সিজেন এবং হাইড্রোজেনের সংখ্যা বেশি, তাহলে এটাকে আমরা HClO4, পারক্লোরিক অ্যাসিড। এগুলোকে আমরা, এটা যে অক্সিজেন এবং হাইড্রোজেনের সংখ্যা এটা বেশি, HClO, এটার নাম হচ্ছে হাইপো, এই যে এখানে যেটা আছে পারক্লোরিক অ্যাসিড, এর নাম হচ্ছে হাইপোক্লোরাস, এর নাম হচ্ছে হাইপোক্লোরাস, HClO2। তাহলে এখানে কি আছে? HClO4। তাহলে এটা শুধু ক্লোরাস, এটাকে বলবো এটা হাইপোক্লোরাস, আর এটা হচ্ছে শুধু ক্লোরাস। HClO4, তাহলে এটা হাইপোক্লোরাস, এটা শুধু ক্লোরাস। আর HClO3, এটা ক্লোরিক অ্যাসিড। আর HClO4 এর নাম অক্সিজেনের সংখ্যা বেশি হওয়ার কারণে এটাকে আমরা পারক্লোরিক অ্যাসিড বলতেছি। সবগুলো এগুলো অ্যাসিড, কারণ হাইড্রোজেন সঙ্গে ক্লোরিন এবং অক্সিজেন যুক্ত আছে। এগুলো হচ্ছে অক্সো অ্যাসিডও বলা হয় এদেরকে। তাহলে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2 7, পটাশিয়াম ডাইক্রোমেট। ধাতু কয়টি? ধাতু আছে 2 + 2 = 4টি। অধাতু কয়টি আছে? অধাতু আছে 7টি। তাহলে ধাতুর চেয়ে অধাতুর সংখ্যা বেশি, এটাকে আমরা কি বলবো? জারক পদার্থ বলবো। যৌগের মধ্যে অক্সিজেন হাইড্রোজেনের সংখ্যা বেশি, এটা বললাম। সকল অধাতু, সাধারণত কার্বন, হাইড্রোজেন, সালফারকে আমরা ধাতু হিসাবে যেহেতু চিহ্নিত করতেছি, এই জন্য অধাতু। ক্লোরিন, ক্লোরিন অধাতু, ইলেকট্রন সে একটা গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয়। তাহলে এটা জারক পদার্থ হিসাবে কাজ করলো, কারণ জারক পদার্থের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, আর বিজারক পদার্থের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এবার ক্লোরিন আয়ন যদি একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, এই ক্লোরিন আয়নকে আমরা কি পদার্থ বলবো? বিজারক পদার্থ বলবো। কি পদার্থ? বিজারক। আর এটা হচ্ছে জারক। তারপর হচ্ছে আয়ন যারা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলো এই জন্য এটা জারক, আর ইলেকট্রন এটা ত্যাগ করলো এই জন্য এটাকে হচ্ছে বিজারক পদার্থ বলবো। কারণ আমরা বলছি আয়ন যারা ইলেকট্রন ত্যাগ করে।
এখন সেটা পজিটিভ আয়ন হতে পারে, নেগেটিভ আয়ন হতে পারে। ইলেকট্রন ত্যাগের প্রক্রিয়ায় যদি ঘটে সেটাকে আমরা জারণ প্রক্রিয়া বলবো, আর ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া ঘটলে সেখানে সেটাকে আমরা বিজারণ প্রক্রিয়া বলবো। তাহলে জারণ ছাড়া বিজারণ হয় না, বিজারণ ছাড়া জারণ হয় না, কারণ জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া, একসঙ্গে সংঘটিত হয়। তাহলে জারক বিজারক পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন কিন্তু বরাবর একটি আসেই, এবং জারক বিজারক চিহ্নিত না করতে পারলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া করতে পারবো না। আজকে ক্লাসটি জারণ বিজারণ বিক্রিয়া যদি শেখাতে যায় অনেক লং হয়ে যাবে, এজন্যে আমি পরবর্তী নেক্সট কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, এবং জারণ বিজারণের উপর একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়ার একটা ক্লাস ইনশাল্লাহ তোমাদের দেব। সেই ক্লাসের মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হবে। ক্লিয়ার কনসেপ্ট না থাকলে পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করা যায় না, কারণ মুখস্থ বিদ্যা দিয়ে বেশি আগানো যায় না। টেকনিক অবলম্বন করতে হবে, টেকনিকের মাধ্যমে মনে রাখার সহজ কৌশলগুলো আমাদের খুঁজতে হবে, এবং পড়াশোনা কিভাবে মনে রাখা যায় তার কলা কৌশল ছাড়া কিন্তু আমরা আগাতে পারবো না। তাহলে কথা আর বেশি না বলি, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, আর অ্যাম্বিশনকে সাবস্ক্রাইব করো, অ্যাম্বিশন একাডেমিকে, এবং অ্যাম্বিশন একাডেমির সাথেই থাকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।